রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কুড়িগ্রাম সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পৌরনীতি। তো শুরুতেই আমি মোহাম্মদ মঞ্জুর ইসলাম তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি কুড়িগ্রাম সরকারি কলেজে পাঠ গ্রহণের সুযোগ পাওয়ার জন্য। আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পড়াবো। আমরা দুজন পড়াবো, মিজানুর রহমান স্যার এবং আমি। তো ধারাবাহিকভাবে আজকে আমার ক্লাস। তো আমাদের এই সংকটকালীন মুহূর্তে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কলেজ প্রশাসনকে, বিশেষত প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যারকে, যে তারা আমাদেরকে প্রেরণা দিয়ে এবং আমাদেরকে অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে এই অনলাইন ক্লাসের জন্য তাড়না দিয়ে আসছেন এর জন্য। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে তোমরা জানো যে তোমাদের যে পদ্ধতি সেটি হচ্ছে সৃজনশীল পদ্ধতি, যে ক্রিয়েটিভ মেথড। তো আমরা আসলে আমি যেটা প্রথমত করে থাকি সেটি হচ্ছে যে প্রথম ক্লাসেই আমি সৃজনশীল পদ্ধতি কি এটি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি, বিকজ আই থিঙ্ক দ্যাট উইদাউট gathering knowledge and creative method, how will it be possible for you to realize the topics relating civics? So that's why I shall try to the best of my ability to understand you about creative method. সৃজনশীল কথাটাকে আমরা প্রথমেই যদি আমরা ভাগ করি বা অথবা আমরা ভাঙি, তাহলে দেখব যে ক্রিয়েশন কোনো কিছু সৃষ্টি করা, যে টু ক্রিয়েট সামথিং ফ্রম ইয়োর কগনিটিভ মাইন্ড, ফ্রম ইয়োর কনসাস মাইন্ড। ওকে, সো আমি তোমাদের সুবিধার্থে একটু দেখাতে চাচ্ছি যে আসলে হোয়াট ইজ ক্রিয়েটিভিটি। তো ক্রিয়েটিভিটি বলতে বোঝায় the use of imagination or original ideas to create something inventiveness. The use of imagination or original ideas to create something inventiveness. তো আমি এটি তোমাদেরকে বাংলায় বুঝাবো যে 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 তোমার যে কল্পনা শক্তি আছে, যে আমাদের সবারই কল্পনা শক্তি আছে। as we are human beings, so all we bear some exceptional quality. So on the basis of our quality, whenever we will do something exceptional through our imagination, it will be considered as creativity. Suppose if you write a poem, story or essay, after analyzing the society or the atmosphere surroundings with you, then you write which will be beneficial to our society, then it can be considered as your creativity. তো তোমরা অনেকেই তোমাদের মধ্যে হয়তো আছো যে তোমরা কবিতা লেখো, গল্প লিখো অথবা প্রবন্ধ লেখো, বা যে হোয়াট এভার ইট মে বি, তোমরা যে কোনো কিছুই করতে পারো। তো এটা আসলে কিভাবে আসে, যে তোমার ভিতরে যে অনুসন্ধিৎসা আছে, যেটিকে বলা হচ্ছে ইনকিউজিটিভনেস, যে এই যে অনুসন্ধিৎসু মনোভাব, এই অনুসন্ধিৎসু মনোভাবের উপর ভিত্তি করেই কিন্তু যে কোনো সৃষ্টি ডিপেন্ড করবে। তো ইন দ্য সেম ওয়ে, যে তুমি যে সমাজ থেকে যে বিষয়গুলো দেখছো অথবা সমাজের মধ্যে যে অনাচার অজাচার অথবা সমাজের মধ্যে যে ইতিবাচক যে বিষয়গুলো ঘটছে, এর উপরে ভিত্তি করে যখন তুমি তোমার ইতিবাচক অথবা নেতিবাচক অনুভূতি শব্দের মাধ্যমে গুছিয়ে লিখবে, এবং সেই গুছিয়ে লিখবার মাধ্যমে ইউ ক্যান ইনফ্লুয়েন্স আর ইউ ক্যান ক্রিয়েট অ্যাট্রাকশন টু দ্য রিডার্স টু ইউ আর টু ডু পজিটিভ ওয়ার্কস, দেন অনলি ইট উইল বি কনসিডার্ড আর ক্রিয়েটিভনেস। একটা সমস্যা হচ্ছে সমাজে, এই সমস্যাটার উপরে যখন তুমি লিখবে এবং এই লিখবার মধ্যে যখন তুমি জাতিকে অথবা তোমার
সারাউন্ডিংসে যারা আছে তাদেরকে যখন পজিটিভ মেসেজ প্রদান করবে, তখন আমরা সেটাকে বলবো ক্রিয়েটিভিটি। যখন আমরা বুঝতে পারবো যে আসলে এর একটা আপনার অ্যাপ্লিকেশন আছে সমাজের মধ্যে, অথবা আমরা এই চিন্তা অথবা এই ভাবনাটা দিয়ে আমাদের সমাজকে একটা শুদ্ধ বলয়ের উপরে প্রতিষ্ঠা করতে সক্ষম হব, তখনই আমরা বলবো যে অবশ্যই এটা একটা ক্রিয়েটিভিটি। তো আসলে ক্রিয়েটিভিটি ক্ষুদ্র অর্থে এতটুকুই বোঝায় যে তোমার নিজের মধ্যে যে কল্পনা আছে, বা তুমি যে ধরনের আদর্শ অথবা তোমার মধ্যে যে ধরনের জ্ঞানের ঋদ্ধতা আছে, তার উপর ভিত্তি করে যখন তুমি নতুন কিছু সৃষ্টি করবে এবং সেটি সমাজের উপকারে লাগবে, তখনই আমরা সেটাকে ক্রিয়েটিভিটি বলবো। হ্যাঁ, এটা আর বৃহৎ অর্থে বলা যে তুমি যদি প্লেন আবিষ্কার করতে পারো, তুমি যে এখন করোনা ভাইরাস চলছে, তো করোনা ভাইরাসে তুমি যদি টিকা আবিষ্কার করতে পারবে, ইট ইজ অলসো কাইন্ড অফ ক্রিয়েটিভিটি। সো ব্যাপক অর্থে এবং ক্ষুদ্র অর্থে ক্রিয়েটিভিটি অনেক কিছুই মিন করে। তো এখন বিষয় হলো যে তুমি এইচএসসিতে পড়ছো, এখন এখানে দেখা যাবে যে তোমরা হয়তো এখানে আছো 100 জন স্টুডেন্ট অথবা 150 জন স্টুডেন্ট। তো এখানে 2 বছর তোমাদের জন্য আছে 2 বছর সময়। এই 2 বছর যে হয়তো এখান থেকে অনেকেই ইউনিভার্সিটিতে চান্স পাবে, কেউ অথবা কলেজে চান্স পাবে, অথবা কেউ পাসই করতে পারবে না। তো এই যে তোমাদের মধ্যে যে পার্থক্য তৈরি হবে, এই পার্থক্য কিভাবে তৈরি হবে সেটি হলো যে তুমি এই যে ক্লাসে আসবে, কলেজের পরিবেশ অবজার্ভ করবে, হয়তো বা কেউ রেগুলার ক্লাস করবে, কেউ ঠিক মতো পড়াশোনা করবে, আর কেউ হয়তো বা ফাঁকি দেবে। এক এক জনের এক এক মেন্টালিটি গ্রো করবে। এখন যদি কেউ তার কল্পনা শক্তি অথবা তার ভেতরে যে বোধ আছে সেটিকে ইতিবাচকভাবে ব্যবহার করে, সেক্ষেত্রে তার ভবিষ্যৎ অবশ্যই ইতিবাচক হবে, এবং সে যদি নেতিবাচকভাবে ব্যবহার করে তার ভবিষ্যৎও নেতিবাচক হবে। এই যে তোমার মধ্যে যে একটা দেখার যে the way you observe your educational atmosphere, or the way you implement in your educational study or practice, everything will depend on the way. What do you think about yourself, what do you think about your study, what do you think about your teachers, or what do you think about your parents, or the expectation of your parents. If you think that you have to fill up your expectation of your parents, teachers, or your friends, okay, so you should study hard. And definitely if you think yourself that I shall do something better, so you will automatically run through for study. So this is the fact. So তো তোমার কল্পনা শক্তি অথবা তোমার মধ্যে যে বোধ আছে, এটির উপরে ডিপেন্ড করবে তোমার ভবিষ্যৎ সমৃদ্ধি অথবা ভবিষ্যৎ নেতিবাচক অবস্থা। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যখন আবার ওই একই কথা বলতে হয় যে আমরা যখন সমাজের মধ্যে অথবা আমাদের যে শৈক্ষিক পরিবেশ আছে সেটির মধ্য থেকে যে বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে আমরা আমাদের মতো করে নিজের মতো করে সময় প্রদান করে, নিজের মতো করে কঠোর পরিশ্রম করে, নিজের সামর্থ্যের সর্বশেষ নির্যাসটুকু বিলিয়ে দিয়ে সাফল্যের শীর্ষ চূড়ায় উন্নীত হওয়া, এবং সেই তোমার উন্নতির পিছনে যখন সমাজের উন্নতি থাকবে, তখন আমরা সেটাকে অবশ্যই বলবো ক্রিয়েটিভিটি। তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে অথবা তুমি চাকরি শেষ করে বড় অফিসার, ঠিক আছে, কিন্তু তোমার দ্বারা সমাজ উপকৃত হলো না, তাহলে সেটা কিন্তু আমরা ওই অর্থে সৃজনশীলতা বলবো না। কারণ সৃজনশীল মানুষ হচ্ছে সবসময় আর তাদের চোখে সবসময় আলো খেলা করে, সেটা হচ্ছে সমৃদ্ধির আলো, মানবতার আলো, একটা ক্ষুধা দারিদ্র মুক্ত পৃথিবীর আলো, একটা সমতার পৃথিবী ইত্যাদি। ওকে, সো আমরা এখন তাহলে এই যে আমাদের যে সাবজেক্ট পৌরনীতি ও সুশাসন, এখানে আমাদের বিভিন্ন টপিকের উপরে আমাদের স্টাডি করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতে চাচ্ছি, এখানে তোমাদের বইয়ে টোটাল ফার্স্ট পেপারে তোমাদের টোটাল হচ্ছে 10টা চ্যাপ্টার আছে, তার মধ্যে আমি
5টি চ্যাপ্টার এবং মিজান স্যার 5টি চ্যাপ্টার পড়াবেন। এইখানে বিভিন্ন বিষয় রয়েছে, আমরা সেটা ধীরে ধীরে আলোচনা করব, যেমন সুশাসন, মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, গভর্নেন্স। সো আমরা পরবর্তীতে সেগুলো জানবো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাদের কি করতে হবে আলটিমেটলি আমাদের মূল্যায়নের জন্য, যে আমাদের মূল্যায়নের জন্য আমাদেরকে একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এবং আমাদের পরীক্ষার খাতায় কিছু উত্তর লিখতে হয়। এখন এই যে ক্রিয়েটিভ মেথড যে আমাদের দেশে চালু হলো, বা ক্রিয়েটিভ মেথড আমাদের দেশে কেন চালু হলো, অথবা বৈশ্বিক প্রেক্ষাপটে ক্রিয়েটিভ মেথড আসলে কেন চালু হলো, যে বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম 50-এর দশকে উনি শিকাগো ইউনিভার্সিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তো সেই সময় উনি করলেন কি, যে শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ যাতে তাদের মধ্যে অনুভূত না হয় এবং সেই চাপটিকে কমাবার জন্য তিনি এই ক্রিয়েটিভ মেথড উৎপত্তি করলেন, এবং যেটার নামই হচ্ছে যে ব্লুমস ট্যাক্সোনমি। ওকে, আমাদের দেশে তোমরা চিন্তা করে যে আমাদের দেশেই একটা সময় আমরা দেখতাম ছোটবেলায় যে আমরা সব সময় কি করতাম, যে আমরা মুখস্থ করতাম, যে কোনো প্রশ্ন আসলে আমরা মুখস্থ করে খাতায় লিখতাম। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখব যে উনি বলছেন যে আসলে যে আমরা যখন অতিরিক্ত মুখস্থ করব, যে আমরা অতিরিক্ত খাবার খেলে যেমন সেটি হজম হয় না, তো আমরা যখন আমাদের যে সিলেবাসের পড়াগুলো যখন মুখস্থ করব তখন কিন্তু সেটি আমাদের হজম হবে না, এবং এই শিক্ষাটা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে না। এ কারণে যে আমাদের শিক্ষাটা কি করতে হবে, তা আত্মস্থ করতে হবে, যে একটা যে বা মন্তেশ্বরী যে শিক্ষা পদ্ধতি আছে, বা পৃথিবীর বিভিন্ন শিক্ষা বিজ্ঞানী যারা সবাই একই কথা বলে গেছেন, যে শিক্ষাটাকে আত্মস্থ করতে হবে, এবং যে শিক্ষা গ্রহণ তোমার যে প্রাত্যহিক জীবনে কাজে লাগবে সেই শিক্ষাটা হবে প্রকৃত শিক্ষা। কিন্তু তুমি যে শিক্ষাটা গ্রহণ করছো কিন্তু সেটি প্রাত্যহিক জীবনে কাজে লাগছে না, শুধু সার্টিফিকেট এবং মুনাফা অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকছে, সেই শিক্ষা দিয়ে কিন্তু তোমার ব্যক্তিগত উন্নতি হবে না এবং তোমার জাতি, সমাজ অথবা রাষ্ট্রের কোনো উন্নয়ন ঘটবে না। তো যাই হোক, এই কারণে যে আমাদের এই প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে, এবং আমরা দেখতাম যে আমরা মুখস্থ করতাম কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি বাড়ত না, যে আসলে মুখস্থ করলে তো ক্রিয়েটিভিটি বাড়বে না। হ্যাঁ, যে আমাদের শুধু মস্তিষ্ক ব্যথা পাবে, মস্তিষ্কের মধ্যে আমাদের কষ্টের উদ্বেগ ঘটবে। এই কারণে যে আমরা যখন একটা বিষয়, একটা গল্প, আমরা একটা গল্পের কথাই বলি, অথবা আমরা যেমন আমরা ছুটি গল্পটির কথাই যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের, তো ওখানে আমরা দেখব যে একটা যে গল্পের যে মূল চরিত্র, যে তাকে তার পড়াশোনা করতে ভালো লাগছে না, অথবা সে বিভিন্ন সমস্যায় ভুগতেছে, কিন্তু সেটি সে বলতে পারছে না, তার সে গ্রামের পরিবেশ তাকে প্রতিনিয়ত টানছে, কিন্তু সে একটা শেকলের মধ্যে বন্দি আছে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে শিক্ষাটাকে সে উপভোগ করতে পারছে না, অথবা আমরা যে শিক্ষার্থীদেরকে ওইভাবে শিক্ষা প্রদান করতে পারছি না বলেই তাদের কাছে আজকে শিক্ষাটা উপভোগ্য মনে হচ্ছে না। যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসে উপস্থিতি কম, অথবা স্টুডেন্টরা ক্লাসে আসলে ততটা মনোযোগী না। সবাই যে নয় তা না, অনেক স্টুডেন্টই এখনও আছে যে তারা অনেক মনোযোগী এবং তারা ক্লাস করতে ভালোবাসে, কিন্তু অনেকেই দেখা যায় যে ক্লাসে তারা আগ্রহী। এটার কারণ কি, যে আমরা শিক্ষাটাকে উপভোগ্য করে তুলতে পারছি না। তো আমরা যখন জ্ঞানটাকে উপভোগ্য হিসেবে বিবেচনা করতে পারবো না, উপভোগের সাথে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত শিক্ষা আমাদের ততটা কাজে আসবে না। সো এই যে আমাদের মানে পড়াশোনার যে পার্ট, যে এটিকে যখন আমরা whenever we can enjoy our study, then I mean nobody derail me from
participating class or from study, এবং I shall study till the last moment of my life. যে আমরা দেখছি যে someone after getting job they think that their study is finished. In our perspective, most of the people, common people, they think that whenever you shall manage a job, your education will be finished. But remind it, it's a longer process. You have to study as you think yourself as an educated man. Particularly in teaching profession, you have to continue your study. Okay. But as a common people, if you study, the more you study, the more you can realize yourself. It's very difficult to know myself, what sort of quality exists in my personality, what sort of things I like or dislike. To know this, I have to study. Socrates theory, know thyself. Anyway, আমি এত গভীরে যেতে চাচ্ছি না। তোমাদের যে স্তর সেটি হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েট স্তর। তো আমরা কিভাবে আমাদের এই পাঠ্যগুলো আমরা পড়ব? তো আমরা বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম যেটি বলেছেন যে সৃজনশীলতার যে স্তর সেটি হচ্ছে 4টি স্তর মোট। ফার্স্ট ওয়ান ইজ নলেজ, সেকেন্ড ওয়ান ইজ কম্প্রিহেনশন, আর উই ক্যান সে ইট অ্যাজ রিয়েলাইজেশন, থার্ড ওয়ান ইজ অ্যাপ্লিকেশন, অ্যান্ড ফাইনালি অ্যানালাইসিস। বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। নলেজের বিভিন্ন ভাগ আছে, রিয়েলাইজেশনের বিভিন্ন ভাগ আছে, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস। তো আমরা সেদিকে যাব না, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করব। তো আমাদের প্রথমটা হচ্ছে যে নলেজ, অর্থাৎ হচ্ছে জ্ঞান। তাহলে তোমাদের একটা উদ্দীপক থাকবে, তোমাদের প্রত্যেকটা প্রশ্নে একটা করে উদ্দীপক থাকবে এবং প্রত্যেকটি উদ্দীপকের নাম্বার থাকবে 10। তো প্রথম যে উদ্দীপক প্রথম যে প্রশ্নটি থাকবে সেটিকে বলা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে রিয়েলাইজেশন, অর্থাৎ আমরা কম্প্রিহেনশন বলতে বোঝানো হচ্ছে যে একটা সমন্বিত জ্ঞান। কিন্তু আমরা নর্মালি দেখি যে তোমাদের পাঠ্যপুস্তকে যে রিয়েলাইজেশনটা বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ অনুধাবনমূলক। এবং আমাদের জাতীয় শিক্ষানীতি কর্তৃক যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক যে আমরা যে সিলেবাস বা যে আমরা প্রশিক্ষণে যে পাণ্ডুলিপি পেয়েছি সেখানে অনুধাবনমূলক কথাটাই বেশি ব্যবহার করা হয়। তো এই কারণে আমি বলছি অনুধাবনমূলক। অ্যান্ড থার্ড ওয়ান ইজ অ্যাপ্লিকেশন, প্রায়োগিক জ্ঞান, অ্যানালাইসিস হচ্ছে উচ্চতর চিন্তন দক্ষতা। ওকে, তো তাহলে আমাদের 4টি ধাপ, একটি হচ্ছে নলেজ, রিয়েলাইজেশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস। তো যে কোনো উদ্দীপকই আসুক না কেন আমাদেরকে এই 4টি বিষয়ের উপর উত্তর প্রদান করতে হবে। তো আমি নিজে থেকেই মনে করো যে একটা উদ্দীপক এমন হতে পারে যে যেমন আমাদের কুড়িগ্রাম সীমান্তবর্তী অঞ্চল। তো এই কুড়িগ্রাম থেকে অনেক শ্রমিক কিন্তু তারা ঢাকায় যায়, গার্মেন্টসে কাজ করতে অথবা বিভিন্ন জায়গায় কাজ করতে যায়, তোমরা সবাই জানো। এখন আমরা ধরে নেই যে একজন শ্রমিক তিনি ঢাকায় যাবেন। তো এখন তিনি ঢাকায় যাবেন, তাহলে ঢাকায় তিনি বাস ঠিক করেছেন যে তিনি বাসে যাবেন। এখন তিনি দেখছেন তিনি যদি বাসের সিটে যান সেক্ষেত্রে হয়তো তার 500 টাকা লাগছে, এবং তিনি যদি দাঁড়িয়ে যান তাহলে তার লাগবে হচ্ছে হয়তো 300 টাকা লাগবে, ছাদে গেলে হয়তো 200 বা 100 টাকা লাগবে। তো এখন তিনি আসলে কি করবেন? তিনি কি দাঁড়িয়ে যাবেন নাকি বসে যাবেন নাকি ছাদে যাবেন? তাকে সিদ্ধান্ত নিতে হবে। তো কেউ দাঁড়িয়ে যায়, কেউ সিটে যায়, অথবা কেউ ছাদে যায়। কিন্তু ঢাকা আলটিমেটলি সে পৌঁছাতে উদ্দেশ্য কি যে সে হয়তো তার ছাদে গেলে তার কিছু টাকা কম লাগবে, কিন্তু একটু তার কষ্ট হবে কিন্তু কম লাগবে। তারপরে কিন্তু অনেকেই ছাদে যায় এবং অনেকেই দাঁড়িয়ে যায়, অনেকে আবার বসেও যায়। সো ইটস টোটালি ডিপেন্ড অন হিজ ইকোনমিক্যাল কন্ডিশন। ওকে, সো এখন ধরো এটি একটা উদ্দীপক যে একজন শ্রমিক সে কুড়িগ্রাম থেকে ঢাকা যাবে এবং তিনি ঢাকায় যাবেন কিভাবে? বাসে গেলে দাঁড়িয়ে যাবেন, না সিটে যাবেন, নাকি ছাদে যাবেন? কোন পদ্ধতিতে উনি যাবেন? এবং যে পদ্ধতিতে যাক না কেন যে তার যে এই যে কষ্ট হবে এটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো, অথবা তার কষ্টটা কী? তো আমরা তাহলে আমরা এখান থেকে যে একটা প্রশ্ন যদি আমরা নিয়ে আসি, যে আমরা জ্ঞানমূলক যদি বলি যে তাহলে
জীবন বলতে কি জীবন কি, অথবা শ্রমিক কি, বা শ্রম কি, অথবা শ্রমের ইংরেজি প্রতিশব্দ কি, অথবা জীবনের ইংরেজি প্রতিশব্দ কি। তাহলে জীবনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লাইফ, তোমরা সবাই জানো, এবং তোমরা শ্রমের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লেবার। তো তাহলে এই যে এটি হচ্ছে এক কথায় উত্তর, ঠিক আছে। তাহলে এই ধরনের যে প্রশ্ন বা আমাদের রাষ্ট্রবিজ্ঞানে বা পৌরনীতিতে যদি থাকে যে সংবিধানের ইংরেজি প্রতিশব্দ কি, অথবা সংবিধানের প্রণেতাকে, সংবিধানে কতটি ধারা আছে, এ ধরনের এক কথায় যে প্রশ্নগুলোর আমরা উত্তর প্রদান করব সেটিকে আমরা বলবো যে তোমার হচ্ছে নলেজ, অর্থাৎ নলেজ বেসড কোয়েশ্চেন, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা সবাই জানো, তোমরা সবাই খুবই মেধাবী, অ্যান্ড ইউ শুড বি কনফিডেন্ট ইন ইউর ট্যালেন্ট। আমি এটা তোমাদেরকে বলবো, তোমাদের সবার মধ্যে প্রতিভা আছে এবং তোমাদের সবার মাঝেই অনেক কিছু করবার সক্ষমতা আছে, সামর্থ্য আছে। বাট এই যে তোমাদের সামনে 2 বছর, এটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো তাহলে আমাদের এই যে নলেজ, তাহলে আমাদের এই আমাদের ফার্স্ট কোশ্চেন, তাহলে আমরা কি বলবো যে তাহলে ওই শ্রমের ইংরেজি প্রতিশব্দ কি লেবার, অথবা জীবনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লাইফ। এখন আমরা পরবর্তী প্রশ্নে আসি। তাহলে আমরা কি ঠিক, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে এক কথায় যে প্রশ্নের উত্তর দেওয়া হবে সেটিকে বলা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে এখন আমরা আসি অনুধাবনমূলক। তাহলে অনুধাবন, হোয়াট ইজ রিয়েলাইজেশন। তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে যে জীবন বলতে কি বোঝায়, এবং অথবা শ্রম বলতে কি বোঝায়, অথবা শ্রমিক বলতে আমরা কি বুঝি। জাস্ট দ্য রিয়েলাইজেশন উইদিন এ শর্ট ফ্রেম, খুব স্বল্প সীমার মধ্যে একটা বিষয়ে যে ধারণা লাভ করা, সেটিকে বলা হচ্ছে যে অনুধাবন। ঠিক আছে, তাহলে আমরা জীবন বলতে কি বোঝায়, যে আমরা ইংরেজি একদম দার্শনিক, লাইফ ইজ নাথিং বাট রিফ্লেকশন অফ সাম হিউম্যান ক্যারেক্টার। জীবন আসলে কিছু নেই, কিছু জাস্ট বৈশিষ্ট্যের সমন্বয়। তো বিভিন্নভাবে তোমরা দিতে পারো, বাট দ্য ডেফিনেশন শুড বি লিমিটেড অ্যান্ড দ্য ডেফিনেশন শুড বি কংক্রিট। একটা নির্দিষ্ট হবে, খুব বেশি বড় হবে না, ছোটও হবে না, জাস্ট সো দ্যাট আই ক্যান গেট কম্প্যাক্ট আইডিয়া, একটা ঘন একটা ধারণা আমরা যাতে পেতে পারি, সেটিকে বলা হচ্ছে যে রিয়েলাইজেশন। ওকে, এখন আমরা আসি আমাদের তৃতীয় কোশ্চেন, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে প্রায়োগিক অথবা প্রয়োগ। এখন আমরা ওই যে বললাম যে আসলে সেই শ্রমিক উনি দাঁড়িয়ে যাবেন, না বাসের সিটে যাবেন, নাকি ছাদে চড়ে যাবেন। তাহলে এখানে সে কি সিদ্ধান্ত গ্রহণ করবেন, তিনি তার সিদ্ধান্ত গ্রহণের উপরে ডিপেন্ড করবে আমাদের এই যে প্রায়োগিক যে দক্ষতা অথবা অ্যাপ্লিকেশন, সেটিকে ডিপেন্ড করবে। তাহলে উনি কেন, তাহলে যদি উনি বাসের সিটে যান, তাহলে কিন্তু তার ব্যাখ্যা তোমাকে দিতে হবে, দাঁড়িয়ে যান তার ব্যাখ্যা তোমাকে প্রদান করতে হবে, অথবা তিনি যদি ছাদে যান তাহলে তার ব্যাখ্যা তোমাকে প্রদান করতে হবে। অর্থাৎ তুমি যে সিদ্ধান্ত গ্রহণ করবা বা তুমি যে জিনিসটাকে প্রয়োগ করবা, তার প্রয়োগের প্রেক্ষিতে তোমাকে কি থাকতে হবে, যুক্তি থাকতে হবে। ঠিক আছে, তো সেটাকেই আমরা বলবো যে প্রায়োগিক দক্ষতা বা প্রয়োগমূলক দক্ষতা। এবং ফাইনালি আমাদের যেটা, সেটি হচ্ছে যে অ্যানালাইসিস, অর্থাৎ আমাদের কিন্তু বিশ্লেষণী ক্ষমতা। ওকে, যে একটা বিশাল প্রেক্ষাপটে, যে তাহলে সেটা কি, যে তাহলে এই যে ধরা যাক যে তার নাম রহিমউদ্দিন অথবা করিমউদ্দিন, তো ইনি যে এত কষ্ট করে যাচ্ছেন, তা তিনিও তো আমাদের মানে পার্ট অফ সোসাইটি, তিনি তো আমাদের নাগরিক। অথবা আমাদের এই যে গার্মেন্টস শ্রমিকের, আজকে আমরা যে এই 2020-এর শেষের দিকে আমরা ইন্ডিয়াকে ছাড়িয়ে যাব, আমরা পাকিস্তানের থেকে আমাদের এখন জিডিপি অনেক বেশি। এবং আমি সেদিন গুগলে দেখলাম যে সারা বিশ্বের যে টোটাল রিজার্ভ, সেখানে বাংলাদেশের অবস্থান মেবি 30-র মধ্যে, 35 কি 33 এরকম, আমি এক্সাক্ট বলতে পারবো না। ঠিক আছে, তো এটা কিন্তু বিশাল, যদিও আমাদের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের রিজার্ভ কিন্তু মানে, এবং সারা বিশ্ব এখন মানে এশিয়ার মধ্যে একটা রাইজিং ইকোনমিক কান্ট্রি হিসেবে কিন্তু আমাদেরকে এখন করা হচ্ছে, গণ্য করা হচ্ছে। এবং কিছুদিন আগে আমি দেখলাম যে
যে এশিয়ার যে সর্বনিম্ন মানে সর্বোচ্চ দারিদ্র দেশ, সেখানে কিন্তু আমরা নেই। আমরা কিন্তু সেই জায়গা থেকে অনেক অনেক মানে অনেক ভালো অবস্থানে আমরা আছি, এবং এশিয়ার শীর্ষ 20 অর্থনীতির মধ্যে আমরা আছি, সম্ভবত 18 নম্বর। তো যাই হোক, এর পেছনে কিন্তু অবদান আমাদের শ্রমিকদের বা আমাদের যারা হাড় ভাঙা শ্রম দিচ্ছে তাদের। এখন বিষয় হচ্ছে যে আমাদের এই যে অ্যানালাইসিস, আমরা কিভাবে এটিকে অ্যানালাইসিস করি। যদি প্রশ্ন করা হয় যে এই যে রহিমউদ্দিন অথবা করিমউদ্দিন, তাদের যে এই অবস্থা, এই অবস্থার পেছনে কারণ কি, এবং এই অবস্থা থেকে রহিমউদ্দিন অথবা করিমউদ্দিনরা কিভাবে উত্তরণ পেতে পারে, সে সম্পর্কে তোমার মতামত দাও। ঠিক আছে? তাহলে তুমি কিভাবে এখানে হাউ উইল ইউ অ্যানালাইজ দ্য ফ্যাক্ট, টোটাল ফ্যাক্ট। তাহলে তোমাকে এভাবে বর্ণনা করতে হবে যে আসলে আমাদের জাতীয় অর্থনীতিতে অথবা জাতীয় উন্নয়নে এনাদের অবদান অনেক সমৃদ্ধ, এবং কিন্তু তারপরে আমরা দেখছি যে তাদের এই যে দুরবস্থা, যে তাদের বেতন 10,000 করতে আমাদের কত আন্দোলন করতে হচ্ছে। তাহলে এই যে তাহলে তো আমরা তাদেরকে বঞ্চিত করছি। তো তাদেরকে তাদের জীবন মানের উন্নয়নের জন্য আমাদেরকে বিভিন্নভাবে কাজ করে যেতে হবে। যে গভর্নমেন্টকে আরও উদ্যোগী হতে হবে, যারা গার্মেন্টস মালিক আছে অথবা যারা পুঁজিপতি শ্রেণী আছে, তাদেরকে কি আরও লিবারেল হতে হবে এবং তাদেরকে আরও সুযোগ সুবিধা প্রদান মনোযোগী হতে হবে। এভাবে তুমি তোমার উত্তরটা, তোমার যে উদ্দীপক যেটা থাকবে সেটা তোমাকে আগে ভালো করে পড়তে হবে। উদ্দীপক পড়ে তোমাকে আনসার করতে হবে, এবং অবশ্যই সেই আনসার হবে উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট। আমরা বিভিন্ন সময় দেখতে পাই পরীক্ষার খাতাগুলোতে যে আনসার দেখলে খুব সহজেই বোঝা যায় যে তার পড়া বইয়ের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমি তোমাদের একটা কথা বলবো যে তোমরা, এবং তাহলে তুমি কিভাবে এই যে তোমার মধ্যে সৃজনশীলতা নিয়ে আসবে, এই সৃজনশীলতা তুমি তখনই নিয়ে আসতে পারবে যখন তুমি তোমার বোর্ড বই, মূল বই তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে। তোমাকে প্রথম অবস্থাতে কখনোই যে আমার এই যে চ্যাপ্টার, সেটি হচ্ছে, আমি প্রথম যে চ্যাপ্টারটি পড়াবো সেটি হচ্ছে সুশাসন। সুশাসনে আমরা দেখব যে 45 পেজ থেকে 45 পেজ থেকে তোমার যে দ্বিতীয় অধ্যায় আমি তোমাদের দেখাচ্ছি যে 45 পেজ থেকে এখানে তোমার যে 60 পেজ, এই টোটাল পৃষ্ঠাগুলো তোমাকে রিডিং করতে হবে। একবার পড়লা তুমি বুঝতে পারলা না, দ্বিতীয়বার পড়লা বুঝতে পারলা, তৃতীয়বার তোমার কাছে আরও সহজ হবে। যখন তুমি রিডিং করে আত্মস্থ করতে পারবা, ঠিক আছে, তখন তোমার যে আমি আবারও বলতে হয় যে আসলে কেন আমাদের মুখস্থ করলে কিন্তু অনেক কষ্ট হয়। হ্যাঁ, তো বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম যে আমাদের সৃজনশীল পদ্ধতির কথা বললেন, হ্যাঁ, যে আমরা যখন এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে রিডিং করতে পারবো এবং বিষয়টার ভিতরে ঢুকতে পারবো, তখন কী হবে, ওই যে বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম বলেছেন যে শিক্ষার্থীদের অতিরিক্ত কষ্ট যে লাঘব হবে, রবীন্দ্রনাথের যে তোতা পাখির মতো মুখস্থ করলে আমাদের যে কষ্ট হবে এবং আমরা যে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো না, সেইটি তখন সম্ভব হবে। এবং শুরুতেই তোমরা কখনোই গাইড বই অথবা যে কোনো ধরনের নোট, হোয়াট এভার ইট মেবি, সেগুলোর দিকে যাওয়া যাবে না। তোমাকে প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত টেক্সটটা ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে। এখন তুমি আরও কিভাবে তুমি ভালো হতে পারবে। আজ আমাদের এই অঞ্চলের স্টুডেন্টরা কেন বিশ্ববিদ্যালয়ে সহজে তারা চান্স পায় না, তবে বিদেশের ইউনিভার্সিটিতে কেন তারা সুযোগ পায় না? এর কারণ হচ্ছে যে আমরা সব সময় রেজাল্ট ওরিয়েন্টেড। অবশ্যই আমরা রেজাল্ট ওরিয়েন্টেড, রেজাল্ট আমাদের দরকার আছে, কিন্তু আমাদের পাশাপাশি আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা তাহলে কি করতে হবে, যে জ্ঞান অর্জন, তাহলে হোয়াট উইল বি দ্য ওয়ে টু গ্যাদার নলেজ, যে আমাদেরকে বিভিন্ন ধরনের বই পড়তে হবে, ঠিক আছে, এবং যেগুলো অবশ্যই ক্লাসিক্যাল বই, ধ্রুপদী গ্রন্থ। আমরা যখন বিভিন্ন ধরনের বইয়ের সঙ্গে পরিচয় ঘটবে আমাদের, তখন আমাদের অন্তর্দৃষ্টি খুলে যাবে, আমরা সব কিছুকে ডিফারেন্ট ওয়েতে ভাবতে শিখব। তো তখনই কী হবে, আমরা এই যে আমাদের যে লক্ষ্য, যে আমরা সৃজনশীল, আমাদের সরকার যে সৃজনশীল পদ্ধতিতে যে শিক্ষার্থীদের মনন শক্তিকে অথবা মেধাকে যাতে পরিপূর্ণভাবে কাজে লাগানোর যে প্রচেষ্টা, সেটি কিন্তু সফল হবে। তো আমি আশা করব যে তোমরা
আমি যে কথাগুলি বললাম আমি কতটুকু বোঝাতে পারলাম জানি না। তো আসলে সৃজনশীল পদ্ধতি বলতে আমি নিজে এটিই বুঝি এবং আমার যে ক্ষুদ্র জ্ঞান সেটি থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো তোমাদের যে কোনো প্রশ্ন এই সৃজনশীল পদ্ধতির উপরে যে কোনো প্রশ্ন তোমরা এই যে কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেবার এবং আমি আশা করি যে তোমাদেরকে খুব ভালোভাবে গাইড করতে সক্ষম হব এবং আমরা যে যে চেষ্টা করবে যে আমি পৌরনীতি যে শব্দটি আছে অথবা পৌরনীতি যে বিষয়টি আছে সেটিকে আমি আমার মেধার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে বুঝবার চেষ্টা করব এবং সবসময় মনে রাখবে যে তোমরা যেহেতু আর্টস স্টুডেন্ট, তো বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাগুলো হয় সেখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমার এই পৌরনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে আসে। নট অনলি দ্যাট, তোমার বাংলা বলো আর এই অর্থনীতি বলো, যে কোনো সাবজেক্ট তোমরা ইতিহাস, ইসলাম ইতিহাস, হোয়াট এভার ইট মে বি, প্রত্যেকটা বইয়ের তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে টেক্সট বইয়ে যা আছে সেটি তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। তোমরা যদি এটি করতে সক্ষম হও তাহলে তোমরা দেখবা যে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমরা দিতে যাবা তখন তোমাদের খুব সহজেই তোমরা চান্স পেয়ে যাবে। কিন্তু যখন তোমরা এখানে ফাঁকি দিবা, তো মনে করবা যে না আমার এত তো পড়ার দরকার নেই, আমি কিছু কোশ্চেন আমি আনসার করব, আমার তাতেই A+ হয়ে যাবে, তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে এটি তোমার জন্য খুবই একটা ব্যর্থতার কারণ হবে। তো আপাতত এতটুকুই। আশা করছি আমাদের পরের ক্লাসে আবার দেখা হবে এবং আমি অবশ্যই তোমাদের কাছে প্রশ্ন প্রত্যাশা করব এই সৃজনশীল পদ্ধতি এই টপিকের উপরে। আজকে যা যা বললাম তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দেবো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা তোমাদের সময় নষ্ট করবে না, এই সময়ে তোমরা বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় সারাদিন পড়াশোনা করবে। পড়াশোনার পাশাপাশি যখন খারাপ লাগবে তোমরা ইউটিউবে ঢুকে বিভিন্ন ধরনের ইন্সপিরেশনাল ভিডিও দেখবে, তোমরা বিভিন্ন ধরনের বই পড়বে। এখন জ্ঞান অর্জনের অবারিত তোমাদের সুযোগ সুবিধা, তো সেটিকে তোমাকে কাজে লাগাতে হবে এবং তোমাদেরকে এই লক্ষ্যে এগোতে হবে যে আমি এখন যে পর্যায়ে আছে আজ থেকে 2 বছর পর আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হব, পাবলিক ইউনিভার্সিটি। এবং পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী হলে তোমার ভেতরে যে সম্ভাবনা আছে, যে সৃজনশীলতা বলো আর যাই বলো না কেন, সেটি অবারিত দ্বার উন্মুক্ত হবে। তো এই আশা এবং এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো এবং আমি অবশ্যই কলেজ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই অনলাইনে ক্লাস নেবার ক্ষেত্রে স্যাররা নিয়মিত আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তো আমি স্যারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আমার বিভাগীয় প্রধান তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা।